ঢাকায় একাধিক দূতাবাসে ইমেল করে থ্রেট করা হয়েছে। কারা থ্রেট করেছে এই নিয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে এবং এটি এখন দেশব্যাপী আলোচিত হচ্ছে। রংপুরে একই পরিবারের 4 জনকে খুন করা হয়েছে। কারা খুন করেছে, কেন খুন করেছে সেটি নিয়েও দেশব্যাপী আলোচনা চলছে। এছাড়া এই যে মক্কা জোট, যেটি নিয়ে গতকালও একটি কথা বলেছি, সেটি তো আছেই। তাছাড়া দেশে এখন গণমাধ্যমের স্বাধীনতা উপচে পড়ছে। আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। একটা অভিযোগ পাচ্ছি যে গতকাল এবং আজকেও দেরিতে কেন আমি ভিডিও পাবলিশ করছি। আগস্ট মাস আসলে খুব ব্যস্ত থাকি এবং স্পেশালি আগস্ট মাসের উইকেন্ডগুলো জাতীয় শোক দিবস কেন্দ্রিক প্রায় প্রতি উইকেন্ডেই প্রোগ্রাম থাকে এবং সেগুলোতে আমাকে অ্যাটেন্ড করতে সিডনি যেতে হয়। আমি সিডনি থেকে 1 ঘন্টা দূরে থাকি। তো আজকেও যেমন একটু আগে ফিরলাম 2টোর পরে। তো ফিরতে ফিরতেই বাংলাদেশি সময় 10টা পেরিয়ে যায়। তো এই কারণে আমার একটু দেরি হচ্ছে। আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যা হোক, আমি যেটি নিয়ে আলোচনা করছিলাম, 8টি কিংবা মতান্তরে 12টি দূতাবাসে 2 পৃষ্ঠার একটি ইমেল করে থ্রেট করা হয়েছে। এই ইমেলে তাদের ভালো হয়ে যেতে বলা হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে যদি তারা নিজেদের সংশোধন না করে তাহলে তারা কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। 2 পৃষ্ঠার লিখিত এই ইমেলটার বিস্তারিত আমরা জানতে পারিনি। এমনকি যেসব দূতাবাসে এই ইমেল পাঠানো হয়েছে তারাও যেন মুখে কুলুপ এঁটে বসে আছে। কেউ কেউ বলছেন ইউরোপের 8টি দেশ, কেউ বলছেন ভারত, জাপান, মালয়েশিয়া, রাশিয়া আর চায়না তো আছেই। এই দেশগুলোর মধ্যে একমাত্র চায়নাই মুখ খুলেছে। প্রথমে চীনা দূতাবাস থেকে সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে পুলিশ বিভাগের সাথে। তারা তাদের সিকিউরিটি নিশ্চিত করবার জন্য অনুরোধ করেছে। প্রয়োজনে দূতাবাসের পক্ষ থেকে তারা টাকা দিতেও রাজি হয়েছে। প্রথমে তারা পুলিশের সাথে যে যোগাযোগ করেছে, প্রথম তারা যোগাযোগ করতে পারেনি সময় মতো, আলটিমেটলি যোগাযোগটা হয়েছে এবং তারা নিরাপত্তা নিশ্চিত করবার জন্য অনুরোধ করেছে। তো এক পর্যায়ে গতকাল মানে শনিবার পুলিশের অ্যাডিশনাল কমিশনার পদধারী একজন কর্মকর্তা যান এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে মিটিং করেন। চীনা কর্মকর্তাদের এই থ্রেটের প্রেক্ষিতে সেই পুলিশ কর্মকর্তা বলেন যে এগুলো আসলে এক্সিস্ট করে না, এগুলো হলো মিডিয়ার কারসাজি। তো স্বভাবতই দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে এর আগেও বিএনপির সরকার ক্ষমতায় থাকতে তারা এই যখন জঙ্গিবাদের অভিযোগ আসতো তখন তারা বলতো এগুলো মিডিয়ার বানানো কারসাজি। যেমন বাংলা ভাই যখন এই জঙ্গি কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশে, তখন কিন্তু বিএনপি এগুলো উড়িয়ে দিয়েছিল এবং বিএনপির জোটভুক্ত মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি বলেছিলেন যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। কিন্তু আলটিমেটলি তো দেখা গেল যে তাদের নেটওয়ার্ক, জেএমবি নেটওয়ার্ক কত বিস্তৃত ছিল। তো বাংলা ভাই এবং তার একজন সহযোগী আব্দুর রহমান শায়ক, দুজনেরই আলটিমেটলি ফাঁসি হয়েছে। তো আজকে যখন বলছে এগুলো মিডিয়ার কারসাজি, তখন আরো বলা হয়েছে যে বর্তমানে মিডিয়া তো সরকারের কথার বাইরে চলেই না, সুতরাং এটা মিডিয়ার কারসাজি কিভাবে হয়। এই প্রসঙ্গে একটু বলে রাখি, গত 2-3 দিন আগে সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সকল মিডিয়া হাউসে, নিউজ পেপার, টেলিভিশন সবখানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে কোনো অবস্থায় সরকারের সমালোচনা করা যাবে না। এমনকি মিডিয়া হাউসে কর্মরত কোনো সাংবাদিক বা কর্মকর্তা কেউ মিডিয়ার বাইরে গিয়েও সরকার বিরোধী
ষড়যন্ত্র করতে পারবে না বা সরকার বিরোধী কথা বলতে পারবে না। যদি সরকারের সমালোচনা করে, সরকার বিরোধী কথা বলে, তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে। কিন্তু এই দৃষ্টান্তমূলক শাস্তিটা কি, সেটা চিঠিতে স্পষ্ট করে বলা হয়নি। তো এই যখন গণমাধ্যমের স্বাধীনতা, তখন স্বভাবতই এই চায়নার দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এই মিডিয়ার কারসাজি এটা হওয়ার কোনো কারণ নেই, কারণ মিডিয়া ইজ আন্ডার ফুল কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট। তো এইখানে যখন আলোচনা হচ্ছিল, এক পর্যায়ে একটি কাচের গ্লাস টেবিলের উপর পড়ে ভেঙে যায়। কেন ভেঙে গেল কাচের গ্লাসটি? এটি কি মানে অ্যাক্সিডেন্টালি পড়ে ভেঙে গেছে, নাকি কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত হয়ে কেউ একজন গ্লাসটি টেবিলে আছাড় দিয়ে ভেঙেছে? আজকে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এই চীনা দূতাবাসে গিয়েছিলেন এবং তিনি আশ্বস্ত করেছেন, এবং চীনের পরে শোনা যায় যে ভারত, মালয়েশিয়া, জাপান এবং আরো একটি দূতাবাসে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন। আগামীকাল চায়নার দূতাবাসে আবার পুলিশের সাথে মিটিং হবে, এবং সরকার যতই বলুক যে তারা এটা মিডিয়ার কারসাজি, আবার তারা তদন্তও করছে। আবার কদিন আগে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে একটি রিপোর্ট, সেখানেও কিন্তু বলা হয়েছিল বাংলাদেশে AQIS অর্থাৎ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তারা এই বাংলাদেশের ছোট ছোট সেল তৈরি করে তাদের কার্যক্রম অর্থাৎ এই জঙ্গি কার্যক্রম চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ রাখেন, তারা জানেন যে বাংলাদেশে 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই জঙ্গিদের বাম্পার ফলন হচ্ছে। কতজন জঙ্গি জেল থেকে পালিয়েছে, তাদের মধ্যে কতজন সাজাপ্রাপ্ত ছিল, কতজন বিচারাধীন ছিল, এই সংখ্যাগুলো আগে আমি একটি অনুষ্ঠানে আপনাদের বলেছি। সুতরাং যতই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টকে উড়িয়ে দেওয়া হোক, কিংবা বাংলাদেশের এই যে দূতাবাসগুলোতে ইমেলের মাধ্যমে থ্রেড দেওয়া হোক, একে মিডিয়ার কারসাজি বলা হোক, বাস্তবতা কিন্তু নিশ্চিত করে যে বাংলাদেশে ফুল ফ্লেজেড জঙ্গি কার্যক্রম চলছে, এবং এই সরকার জঙ্গিদের বিরুদ্ধে তেমন কোনো মানে উদ্যোগ নিয়েছে বলে আমাদের চোখে পড়ে না, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। অর্থাৎ জঙ্গিদের এখন অভয়ারণ্য বাংলাদেশে। ঠিক এই দূতাবাসে জঙ্গিদের ইমেল নিয়ে যখন আমরা কথা বলছি, ঠিক তখনই রংপুরে একই পরিবারে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাকে, তার স্ত্রীকে এবং তার 2 সন্তানকে কে বা কারা হত্যা করেছে। শুক্রবার বা শনিবার, এই 2 দিনের মধ্যে কোনো এক সময় তাদের হত্যা করেছে, এবং পুলিশ অনেক কষ্ট করে, অনেক তদন্ত করে 2 ইয়াবা সেবীকে নিয়ে আসছে। বলছে এই 2 ইয়াবা সেবী নাকি এই 4 জনকে হত্যা করেছে। অনেকেই এই ইয়াবা সেবীদের সামনে আনার ঘটনাকে 2004 সালের 21শে আগস্টের জজ মিয়া নাটকের সাথে তুলনা করছেন, কারণ তারা যে গল্পটি সাজিয়েছেন, সেই গল্পটির গাঁথুনি এতই দুর্বল যে এটা কেউ বিশ্বাস করতে চাচ্ছেন না। বরং একটি সূত্র আমাদের বলছে যে এই হত্যাকাণ্ডটিও AQIS এর অনুসারীদের কর্মকাণ্ড, অর্থাৎ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে জঙ্গি সেল, এই জঙ্গিরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এবং এই যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এই 4 জন, এরা কিন্তু হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মানুষ, এবং ধারণা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে যে নিকট ভবিষ্যতে এরকম ঘটনা আরো বেশ কয়েকটি ঘটবে, এবং প্রত্যেকটি ঘটনায় টার্গেট হবে এই সংখ্যালঘু, বিশেষ করে সনাতন ধর্মের মানুষরা। সরকার এই জঙ্গি তৎপরতার বিরুদ্ধে আদৌ সচেতন হবে কিনা বা আদৌ ব্যবস্থা গ্রহণ করবে কিনা, সেটা নিয়ে আমাদের কিন্তু সন্দেহ রয়ে যায়। বিকজ তাদের ইতিহাস,
বিশেষ করে 2001 থেকে 2006 এবং গত 2 বছর ইউনূস রেজিমের যে অবস্থা আমরা দেখি, তাতে জঙ্গি দমন এই সরকারের প্রায়োরিটি লিস্টে আছে বলে মনে হয় না। এদিকে যে ইসলামী ন্যাটো বা মক্কা জোট, যেটা নিয়ে গতকাল একটু কথা বলেছিলাম, সেই প্রেক্ষিতে বলা যায় যে আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছেন যে কাগজে অনেক রকমের জোটই দেখা যায়, কিন্তু কোন জোট সক্রিয় ভূমিকা পালন করছে এবং পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে, তাতে সেই অনুযায়ী কোনো জোট কাজ করছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। এবং এই যে মক্কা জোট যেটা বলা হচ্ছে এবং যেখানে বাংলাদেশ যোগ দিতে আগ্রহী, যতই সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে এই জোটে বাংলাদেশকে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। এবং গতকালই আমি বলেছি যে সৌদি আরব, যেহেতু তারা ভারতের একটি বড় বাণিজ্যিক অংশীদার, ভারতের সাথে তাদের পার্টনারশিপ আছে, কিন্তু তারা এই বাংলাদেশকে নিয়ে ভারতের সাথে সম্পর্কটাকে ঝুঁকিপূর্ণ করতে চাইবে না। দেখা যাক মক্কা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে কিনা। কিন্তু এই যে বাংলাদেশে গায়ে যে জঙ্গি তকমা লাগছে, সেটি সরকারের জন্য কিন্তু সুখকর কোনো ব্যাপার হতে যাচ্ছে না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।